পায়ের ছাপ, পায়ের ছাপ, মরা মানুষের পায়ের ছাপ। কিন্তু কি ভয়ঙ্কর দেখাচ্ছে ছাপগুলো। লম্বা হলওয়ে ধরে চলে গেছে ভৌতিক পদচিহ্ন। আমি ছাপগুলোর পিছন পিছন চলেছি। থপ থপ শব্দ হচ্ছে, আর মার্বেল পাথরের মেঝেই ফুটে উঠছে ওই কুৎসিত ছাপগুলো। আমি কাদামাখা জুতো দিয়ে ছাপগুলো মাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, মুছে ফেলতে চাইছি, কিন্তু মরা মানুষের পায়ের ছাপ কেউ কোনোদিনও মুছতে পেরেছে? ভৌতিক পায়ের শব্দ শুনতে পাচ্ছি, আর সে সঙ্গে মনে পড়ে যাচ্ছে অতীত দিনের স্মৃতি। দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অনিকেত। দ্য স্টোরি রিপাবলিকে আজকে একটি অনুদিত ভৌতিক কাহিনী আপনারা শুনবেন, যার নাম কাল কি আমার বিয়ে হবে। মূল কাহিনীর লেখক হেনরি রাইডার হ্যাগার্ড, এর ভাষান্তর করেছেন অনিশ দাস অপু। গল্পটির মূল চরিত্রায়নে বাণীব্রত রয়েছে। শুরু হচ্ছে অনুদিত ভৌতিক কাহিনী কাল কি আমার বিয়ে হবে। রাত এখন 1টা। বাইরে ঝুম বৃষ্টি। জানলার কাঁচে ঝাপটা মারছে বাতাস এবং বৃষ্টির ফোঁটা। বাগানের শেষ মাথার লম্বা এলম গাছগুলো বৃষ্টিতে ভিজছে। বাতাস হু হু আর্তনাদ তুলে বয়ে যাচ্ছে বৃক্ষসারির মাঝ দিয়ে। আমি এলম গাছের কান্নার শব্দ বুঝতে পারি। সে রাতেও এরকম ঝড় বৃষ্টি হয়েছিল। তখন অক্টোবর মাস। ঝড়ের শব্দে বিছানায় ধড়মড় করে উঠে বসেছিল আমার প্রথম স্ত্রী। ও ওই ভয়ঙ্কর এলম গাছগুলো, কাতরে উঠে বলেছিল সে। এমন বিশ্রী শব্দ করে গায়ে কাঁটা দেয়, যেন ইনিয়ে বিনিয়ে কোনো মেয়ে কাঁদছে। তুমি ওগুলো কেটে ফেলছো না কেন ফ্র্যাঙ্ক? আমি ওকে বলেছিলাম গাছগুলো কেটে ফেলবো। আমার প্রথম স্ত্রী মারা গেল, কিন্তু অক্ষত রইল গাছগুলো। ইচ্ছে করেই কাটিনি। বুড়ো এলমদের সঙ্গীত শুনতে ভালো লাগে আমার। বিষয়টি অদ্ভুত। স্ত্রীর শোকে আমার বুকটা খালি হয়ে গেছিল, কারণ তাকে খুব ভালোবাসতাম আমি, আর সে আমাকে তার সারা জীবন এবং শক্তি দিয়ে ভালোবেসে গেছিল। অথচ আমি কিনা আবার বিয়ে করতে যাচ্ছি। ফ্র্যাঙ্ক, ডোন্ট ফরগেট মি। আমার স্ত্রীর শেষ কথা ছিল এগুলো। যদিও আগামীকালই আমি বিয়ে করতে চলেছি, তবে আমার প্রথম স্ত্রীর কথা ভুলিনি আমি। যেমন কোনোদিন ভুলবো না সেই দিনটির কথা যেদিন অ্যানি, যাকে আমি এখন বিয়ে করব, আমার প্রথম স্ত্রীকে দেখতে এসেছিল। আমার স্ত্রী এর পরের দিনই মারা যায়। অ্যানি আমাকে বেশ পছন্দ করত, আর আমার স্ত্রীও ব্যাপারটি জানত। অ্যানিকে বিদায় দেওয়ার পর সে ফিসফিস করে বলেছিল, ওই যে তোমার ভবিষ্যৎ স্ত্রী যাচ্ছে ফ্র্যাঙ্ক, আমার বদলে ওকেই বরং তোমার বিয়ে করা উচিত ছিল। ও আমার চেয়ে অনেক সুন্দরী এবং ভালো। ও বেঁচেও থাকবে অনেক দিন। আমার মতো অসুখে ভুগে ওকে মরতে হবে না। মৃদু হেসে আমার প্রথম স্ত্রী আরও বলেছিল, অ্যানিকে বিয়ে করার সময় আমার কথা মনে পড়বে তোমার ফ্র্যাঙ্ক? কিন্তু আমি যেখানেই থাকি সব সময় তোমার কথা মনে রাখব। এখন সে সময়টা এসেছে, ঈশ্বর জানেন। আমি আমার প্রথম স্ত্রীর কথা ভেবেছি। ওই পায়ের ছাপ এবং শব্দ আমরা মাঝে মাঝে দেখেছি এবং শুনেছি, কিন্তু আজ রাতে বড্ড পরিষ্কার দেখতে পাচ্ছি পদচিহ্নগুলো। তবে এসব আর দেখতে চাই না, পায়ের শব্দও শুনতে চাই না। আমি এখন বিছানায় যাব, একটু ঘুমাবার চেষ্টা করব। সেই তরুণ বয়স আর নেই, আগের মতো শক্তিও নেই গায়ে। ওই বিয়েটা আমার সব শক্তি কেড়ে নিয়েছে। বিয়েটা দ্রুত হয়ে গেলেই বাঁচতাম, অথবা না হলে আরো ভালো হতো। কি ওটা? না, বাতাসের শব্দ নয়। বাতাস ওরকম আওয়াজ তোলে না। বৃষ্টির শব্দ হওয়ার তো প্রশ্নই নেই।
কারণ বৃষ্টি থেমে গেছে খানিক আগে। এমনকি কুকুরের প্রলম্বিত সুরের ডাকও নয়, মনে হচ্ছে যেন কেউ ইনিয়ে বিনিয়ে কাঁদছে, কোনো নারী। কিন্তু এ সময়ে, এরকম ঝড় বৃষ্টির রাতে, রাত 1:30টার সময় কোন নারী ঘরের বাইরে এসে কাঁদবে? ওই যে আবার শোনা যাচ্ছে শব্দটা, ভয়ঙ্কর একটা শব্দ, গায়ের রক্ত হিম করে দেয়। হ্যাঁ, নারী কণ্ঠ বলেই তো মনে হচ্ছে। এবারে আর কাঁদছে না, নাম ধরে ডাকছে। কেমন চেনা চেনা লাগছে কণ্ঠটা। সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে সে, আর একটু পরপর ডাকছে। ওই তো জানলার কাছে চলে এসেছে সে। জানলার কাছে নখ দিয়ে আঁচড় কাটলো। ঈশ্বর, আমার নাম ধরে ডাকছে, ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক ডাকছে ও। আমি লাফ মেরে নেমে পড়লাম বিছানা থেকে। জানলাটা খুলতে যাচ্ছি, খচর মচর শব্দ হলো আর একটা জানালায়। ওই জানালায় দাঁড়িয়ে সে আমার নাম ধরে ডাকলো। ভৌতিক একটা কণ্ঠ আর্তনাদ করে উঠল, ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক। এবারে সদর দরজায় চলে এসেছে সে। ভয়ে আমি আধমরা পরিমরি ছুটলাম লম্বা অন্ধকার হলঘর ধরে দরজা খুলতে। কিচ্ছু নেই, কোথাও কেউ নেই। শুধু শোঁ শোঁ করে ছুটে এলো শীতল বাতাস। পটিকতে টপ টপ সরে ঝরছে বৃষ্টি, কিন্তু আমি পরিষ্কার শুনতে পাচ্ছি নারী কণ্ঠের ওই বিলাপ ধ্বনি। হাহাকারটা ঘুরে বেড়াচ্ছে সারা বাড়িময়। ঝোপের আড়াল থেকেও ভেসে এলো বিকট কান্নার সুর। দরজা বন্ধ করে কান পাতলাম। ওই যে ছোট্ট উঠোন পেরিয়ে বাড়ির আঙিনায় চলে এসেছে সে। এখন গেছে খিড়কির দুয়ারে। ও যেই হোক, এ বাড়ির অলি গলি সব তার নখদর্পণে। আমি আবার হল ঘরে পা বাড়ালাম। চাকরদের ঘর পার হয়ে রান্নাঘরের সিঁড়িতে ঠোকর খেতে খেতে ভেতরে ঢুকলাম। এখানে উনুনে আগুন জ্বলছে, ঘরটা ঈষৎ উষ্ণ। ঠিক থেকে আঁধার খানিকটা হলেও দূর হয়েছে। ওই মহিলা যেই হোক না কেন, মুষ্টিবদ্ধ হাত দিয়ে শক্ত কাঠের দরজায় ঘুষি মারতে শুরু করেছে। যদিও খুব জোরে ঘুষি মারছে না, তবে শূন্য রান্নাঘরে ওই শব্দটাই সজোরে প্রতিধ্বনি তুলল। রান্নাঘরে দাঁড়িয়ে আছি আমি, থরথর করে কাঁপছি। দরজা খোলার সাহস নেই, গলা শুকিয়ে কাঠ। মনে হচ্ছে গোটা পৃথিবীতে একা আমি বেঁচে আছি আর সবাই মরে গেছে। ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক, পরিচিত সুরে চিৎকার করলো নারী কণ্ঠ। আমি শীতে জমে গেলাম, আমার হাতে সময় খুব কম, প্লিজ ওপেন দি ডোর। আমার হৃৎস্পন্দন যেন থমকে গেছে। আমার হাত আদেশ পালন করলো। ধীরে, খুব ধীরে দরজার ছিটকিনি তুললাম, ফাঁক করলাম দরজা। সাথে সাথে বাতাসের তীব্র ঝটকা আমার হাত থেকে যেন ছিনিয়ে নিল কপাট। হাঁ করে খুলে দিল দরজা। মাথার উপরে কালো মেঘের ঝাড়, তার ফাঁকে এক চিলতে নীলচে বৃষ্টি ধৌত আকাশ, তার মাঝে একটি দুটি তারা মিট মিট করে জ্বলছে। এক মুহূর্তের জন্য শুধু আকাশটাই দেখলাম আমি। তারপর নজর স্থির হলো আকাশের গায়ে ফুটে থাকা প্রকাণ্ড প্রকাণ্ড গাছের সারিতে। তীব্র ঝোড়ো হাওয়ায় পাগলের মতো ওগুলো মাথা নাচাচ্ছে, আর গাছের নিচে বাগানের দেওয়াল। বাতাসে উড়ে আসা একটি পাতা বাড়ি খেলো আমার মুখে। নিজের অজান্তেই চোখ চলে গেল ছোট্ট কালো ভেজা একটি মূর্তির দিকে, যাকে এতক্ষণ ঠাহর হয়নি। কে তুমি? হাঁপিয়ে ওঠার মতো শব্দ বেরোলো আমার গলা থেকে। প্রথম দর্শনে ওটাকে আমার মনুষ্য মূর্তি বলে মনে হয়নি। কে তুমি? আমাকে তুমি চিনতে পারছো না? হাহাকার করে উঠল কণ্ঠটি সেই চেনা গলায়। আমি আর ভেতরে যেতে পারবো না, সে সময় নেই। তুমি দরজা খুলতে এত দেরি করলে কেন ফ্র্যাঙ্ক? আমি শীতে জমে যাচ্ছি। ওহ, কি ঠান্ডা! ওই যে দেখো, মেঘের আড়াল থেকে বেরিয়ে আসছে চাঁদ। এখন তুমি আমাকে দেখতে পাবে। আই এম শিওর তুমি আমাকে দেখার জন্য মুখিয়ে আছো, যেভাবে তোমাকে দেখার জন্য ব্যগ্র হয়ে আছি আমি।
মূর্তিটি কথা বলছে, আসলে বিলাপের মতো একটা ধ্বনি উঠছে বললেই মানায় বেশি। এমন সময় জলে ভেজা বাতাসের সঙ্গে ধস্তাধস্তি করে এক চিলতে জ্যোৎস্না পড়ল তার গায়ে। ছায়ামূর্তি আকারে ছোটখাটো এবং সংকুচিত ক্ষুদ্রাকৃতি এক মহিলাকে ঠাহর হলো চোখে। তার আপাদ মস্তক কালো পোশাকে আবৃত, মাথা ঢেকে রেখেছে কালো ঘোমটায়। ঘোমটা এবং পোশাক থেকে চুইয়ে চুইয়ে পড়ছে জল। মহিলার বাঁ হাতে ছোট্ট একটি ছুরি, চাঁদের আলোয় হাতটা ফ্যাকাশে সাদা দেখাচ্ছে। লক্ষ্য করলাম তার অনামিকায় লালচে একটা দাগ, একদা যে বিয়ের আংটি শোভা পেত ওতে, তার প্রমাণ। অপর হাতটা প্রসারিত করে রেখেছে সে মিনতির ভঙ্গিতে। পুরো দৃশ্যটি দেখে নিলাম এক পলকে, আর তখনই তীব্র একটা ভয়ের অনুভূতি আমার গলা টিপে ধরল। মনে হচ্ছিল ওটা জ্যান্ত কিছু, কারণ চেনা চেনা কণ্ঠটির ছায়ামূর্তিও যে বড্ড চেনা চেনা ঠেকছে। যদিও একে কবর দেওয়া হয়েছে অনেক আগে। আমার শুকিয়ে থাকা গলা দিয়ে একটি শব্দও বেরোল না, নড়াচড়ার শক্তিও হারিয়ে ফেলেছি। ও, তুমি এখনো আমাকে চিনতে পারোনি? আমাকে কাতরে বুটল কণ্ঠটি। আমি কত দূর থেকে এসেছি তোমাকে এক নজর দেখব বলে, নিজেকে দমিয়ে রাখতে পারিনি। লুক এট মি ফ্র্যাঙ্ক। ব্যস্ত হাতে সে সরু কঙ্কালসার হাত দিয়ে আমার মাথার উপর থেকে সরিয়ে দিল কালো ঘোমটা। আমি দেখলাম তাকে, যেন স্বপ্নের মাঝ দিয়ে দেখছি। মনে মনে যা ভেবেছিলাম তাই দেখতে হলো। সাদা পাণ্ডুর একটা মুখ, মাথায় হলুদ চুল। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার মৃতা স্ত্রী। কথা বলতে পারছি না, নড়তে। বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম মুখটার দিকে। কোনো সন্দেহ নেই, এ সেই। তাকে শেষবার যখন দেখেছিলাম সেরকম সাদা মুখ, চোখের চারপাশে বেগুনি দাগ, তার থুতনির নিচে এখনো কফিনের কাপড় গোঁজা। শুধু সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে, স্থির চাউনি আমার মুখে। বাতাসে হলুদ রঙের কেশগুচ্ছ এলোমেলো। তুমি আমাকে চিনতে পারছো ফ্র্যাঙ্ক? ফ্র্যাঙ্ক বলো, চিনতে পারছো না? ফ্র্যাঙ্ক, তোমার কাছে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আর কি হাড় কাঁপানো শীত। কাল তো তোমার বিয়ে ফ্র্যাঙ্ক। আমি কথা দিয়েছিলাম অনেক দিন আগে, বলেছিলাম আমি যেখানেই থাকি না কেন তোমার কথা স্মরণ করব আমি। আমার প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি। আমি তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি। কম বয়সে মরে গিয়ে আমার খুব আফসোস হচ্ছে জানো। কত তরুণ বয়সে আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু আমাকে যেতে হয়েছে। টেক দিস ফ্র্যাঙ্ক, টেক দিস ফাস্ট। আমি এখানে আর থাকতে পারবো না। আমি তো তোমাকে আমার জীবন উপহার দিতে পারিনি ফ্র্যাঙ্ক, তাই আমার মৃত্যুটাকে নিয়ে এসেছি তোমাকে দেব বলে। নাও। ছায়ামূর্তি আমার হাতে গুজে দিল ঝুড়ি। ঠিক তখন আবার ঝুপঝুপিয়ে নামলো বৃষ্টি, আবছা করে দিল চাঁদের আলো। আমাকে যেতে হবে, আমি যাই। প্রচন্ড হতাশায় ঘুমিয়ে উঠল ভৌতিক পরিচিত কণ্ঠটি। তুমি দরজা খুলতে এত দেরি করলে কেন? অ্যানির সাথে বিয়ের আগে তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম আমি, কিন্তু তোমার সঙ্গে আমার কোনো দিন দেখা হবে না। কোনো দিন নয়, কখনো নয়। আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি, সারা জীবনের জন্য। শেষ হাহাকার ধ্বনিটি মিলিয়ে গেল। শোঁ শব্দে ধেয়ে এলো বাতাস, যেন হাজারটা পাখা মেলে উড়ে এলো তীব্র গতিতে। ধাক্কার চোটে ঘরের মধ্যে ছিটকে পড়লাম আমি। দড়াম শব্দে বন্ধ হয়ে গেল রান্নাঘরের দরজা। টলতে টলতে সোজা হলাম। হাতে ধরা ঝুড়ি রাখলাম টেবিলের ওপর। এমন সময় উনুনের আগুনটা দপদপিয়ে জ্বলে উঠল। ড্রেসারের বাসন কোসনগুলোর গায়ে প্রতিফলিত হলো। একটা মোমবাতি চোখে পড়ল। পাশে এক বাক্স দেশলাইও আছে। অন্ধকারে ভয়ের চোটে আমার পাগল হওয়ার দশা। চট করে তুলে নিলাম দেশলাই বাক্স।
একটা কাঠি ঘষে জেলে দিলাম মোমের আলোয় চারপাশটায় চোখ বুলালাম। চাকরগুলো রান্নাঘরটিকে যেভাবে রেখে গেছে সেরকমই আছে। ম্যান্টেলপিসে রাখা ঘড়িতে কাঁটা টিক টিক করে চলছে। রাত 2 বাজে। ঝুড়ির দিকে চোখ চলে গেল আমার। সাদা কালোর চমৎকার বিনুনি দিয়ে তৈরি ঝুড়ি, হাতলটাও তাই। খুবই সুন্দর একটা জিনিস। এটা ম্যাড্রা থেকে কিনে এনেছিলাম আমার অসুস্থ স্ত্রীর জন্য, কিন্তু আইরিশ চ্যানেলে ঝড়ের মুখে পড়ে ঝুড়িটা হারাই। তবে পরে এরকম দেখতে আরেকটা ঝুড়ি বহুবার রান্নাঘরের টেবিলে দেখেছি আমি। আমার স্ত্রী ওই ঝুড়িতে ফুল রাখত। সে বাগান থেকে গোলাপ এনে ঝুড়িতে সাজিয়ে রাখত। এই ঝুড়িটা যেখানে রেখেছি ওই ঝুড়িটাও একই জায়গায় থাকতো। কয়েক সেকেন্ডের মধ্যে মনে পড়ে গেল স্মৃতিগুলো। আমার হাতে ধরা মোমবাতি। ভয়ে আমি আধমরা, কিন্তু মন আশ্চর্য রকম সচেতন। ভাবছিলাম আমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম এবং পুরোটাই ছিল একটা দুঃস্বপ্ন। এসব কিছুই আসলে ঘটেনি। মনে মনে প্রার্থনা করলাম এটা যেন দুঃস্বপ্নই হয়। ড্রেসারের পাশ দিয়ে ছুটে গেল একটা ইঁদুর। লাফিয়ে পড়লাম মেঝেই, ভেঙে দিলাম নৈশব্দ। ঝুড়িতে কি আছে? দেখতে ভয় লাগছে, কিন্তু আমার ভেতরে কি একটা শক্তি ওদিকে তাকাতে আমাকে বাধ্য করলো। আমি এগিয়ে গেলাম টেবিলের দিকে। বুকের ভেতর ধড়াস ধড়াস লাফাচ্ছে কলজে। পরিষ্কার শুনতে পাচ্ছি ঢিপ ঢিপ শব্দ। একটা হাত বাড়িয়ে খুলে ফেললাম ঝুড়ির ঢাকনি। আমি তোমাকে আমার জীবন দিতে পারিনি, তাই তোমার জন্য নিয়ে এসেছি আমার মৃত্যু, বলেছিল ও। এ কথার মানে কি? মানেটা জানতেই হবে, নইলে পাগল হয়ে যাব। ওই তো, ওটা ওখানে শুয়ে আছে ঝুড়ির ভেতরে, লিনেন দিয়ে মোড়ানো। হায় ঈশ্বর, এটা তো মরা মানুষের সাদা একটা খুলি। স্বপ্ন। নিশ্চয়ই আমি এতক্ষণ আগুনের পাশে বসে স্বপ্ন দেখেছি। ওটা স্রেফ একটা স্বপ্নই ছিল, কিন্তু কি ভয়ঙ্কর স্বপ্ন। কাল আমার বিয়ে, কিন্তু সত্যি সত্যি কি কাল আমি বিয়ে করতে পারবো? কাল কি আমার বিয়ে হবে? গল্পটি এখানেই শেষ হলো। দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। আমি অনিকেত। দেখা হবে আবার পরের গল্পে। অসংখ্য ধন্যবাদ ও নমস্কার।